দর্শক ৫৫তে পা দিয়েছে বাংলাদেশ। দেশ জুড়ে চলছে ঈদের আমেজ, আর তার মধ্যে এই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে শুরু হচ্ছে ফুটবল উৎসব। বাংলাদেশ ফুটবল আজকে বাংলাদেশের ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে, অন্যদিকে রাতে ব্রাজিল ফ্রান্স, সেই ১৯৯৮ সালের ফাইনাল ম্যাচটা যেখানে ব্রাজিলকে হারিয়ে ফ্রান্স শিরোপা জিতেছিল। এই টান উত্তেজনার দুই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমএলএ। এমএলএ, শুভ সকাল। বিগ ম্যাচ, আপনার সাথে আগেও কথা হয়েছে, মানে বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা বললেই আমরা আসলে আগে এক বছর আগেও বাংলাদেশকে নিয়ে হয়তো এতটা পজিটিভিটি নিয়ে আমরা কথা বলতে পারতাম না, কিন্তু এখন পারি। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ, ভিয়েতনাম অনেক শক্তিশালী দল, তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করে ফেলেছে, আমরা করতে পারিনি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে একটা বিগ চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে, এই ম্যাচ নিয়ে কি এক্সপেকটেশন? ধন্যবাদ আপনাকে, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনি যেটা বলেছেন যে আমরা এক বছর আগে আসলে যেভাবে আসলে আলোচনা করেছিলাম, এখন কিন্তু সেইখান থেকে কিছুটা হলো আমাদের এখন পজিটিভ আলোচনা চলে আসছে। এবং সবথেকে গুরুত্বের বিষয় হলো যে আপনি এক বছর বা ২ বছর আগেও যদি চিন্তা করতেন কোনো ম্যাচ, মানে আপনার কম্পিটিশন ম্যাচ খেলার আগে আসলে এর ধরনের ভিয়েতনামের মতো দলের সাথে আসলে ফ্রেন্ডলি ম্যাচ অ্যারেঞ্জ করাটাও কিন্তু খুব কঠিন ছিল। বাট এখন কিন্তু ভিয়েতনামরাও কিন্তু আমাদের সাথে খেলতে চায়। এটার অন্যতম কারণ হলো হামজা সমিতদের আগমন, এবং আমরা যে আসলে এশিয়ান কাপ কোয়ালিফায়ার যে ইমপ্রুভ করেছি, আমাদের খেলার জায়গাটা যে বদল হয়েছে সেটা কিন্তু আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই দেখিয়েছি। তো সেই জায়গা থেকে কিন্তু ভিয়েতনাম আমাদের সাথে খেলার জন্য আগ্রহী হয়েছে, এবং আজকে যে ম্যাচটা হবে এটা কিন্তু আসলে সিঙ্গাপুর ম্যাচের একটা বড় প্রস্তুতির অংশ। তো সেইখান থেকে আমি বলবো যে এটা খুবই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আসলে সিঙ্গাপুর আপনি কি করতে যাচ্ছেন। এবং আপনি যেটা বলেছেন যে ভিয়েতনাম কিন্তু আসলে স্ট্রং দল, এবং আপনি যদি তাদের গ্রুপ থেকে দেখেন তারা অলরেডি ১৫ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে ফেলেছে। হ্যাঁ, তাদের মালয়েশিয়া, লাওস এবং নেপাল তাদের গ্রুপে রয়েছে, সবাইকে তারা হারিয়েছে। তাদেরও একটা ম্যাচ রয়েছে ৩১ তারিখে মালয়েশিয়ার সাথে। সুতরাং ভিয়েতনাম যে কতটা শক্তিশালী দল সেটা হয়তো যখন আজকে সন্ধ্যা ৬টায় খেলা হবে তখন আমরা বুঝতে পারবো। বাট আমাদের দলটাও খুব স্ট্রং। হ্যাঁ, স্ট্রং এই কারণে, কারণ আমাদের দলে যখন এক বছর আগে আপনি যেটা বলেছেন যে হামজা যখন আমাদের দলে ইনক্লুড হয়, তারপর থেকে আমাদের দলের বাকি প্লেয়ারদের অন্যরকম একটা মোটিভেট তৈরি হয়। তো সেইখান থেকে আমাদের দলটাও কিন্তু আসলে পজিটিভ ফুটবল খেলার প্রতি একটা আগ্রহ তৈরি হয়, এবং আমার কাছে মনে হয় যে অন্যান্য দলগুলো আমাদেরকে সমীহ করে। এবং যদি ভিয়েতনামের প্রেস কনফারেন্সে তাদের কোচের ভাষ্য দেখেন, সে কিন্তু বলেছে যে বাংলাদেশ দলকে নিয়ে আলাদা তাদের প্ল্যান আছে, স্পেশাল হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে। সুতরাং আমি বলবো যে এটা আমরা তৈরি করেছি, অর্জন করেছি। বাট এখন যেটা হবে যে এই দলগুলির সাথে আমাদের কম্পিটিশনটা করতে হবে আসলে খুব স্ট্রংলি, আদারওয়াইজ আপনি কিন্তু আবার পিছনে পড়ে যাবেন। যেহেতু আমরা একটা শেপ তৈরি করে ফেলেছি, ভিয়েতনাম, সিঙ্গাপুর, আসিয়ান কান্ট্রির দলগুলির সাথে আমরা কিন্তু এখন মোটামুটি একটা ফাইটিং হিসাবে ম্যাচগুলি খেলি। তো সেইখান থেকে আমি বলবো যে ইটস ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। ভিয়েতনাম র্যাঙ্কিং বলেন, শক্তির দিক থেকে বলেন, এবং তাদেরও কিন্তু প্রবাসী কিছু ব্রাজিলিয়ান প্লেয়ার আছে, ইম্পর্টেন্ট প্লেয়ার আছে, যারা কিন্তু যে কোনো সময় ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে, এবং এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচগুলিতে তারাই আসলে মেইন ভূমিকা রেখেছে। সুতরাং আমাদের গেম প্ল্যানে বড় একটা অংশ থাকবে কিন্তু তাদের মেইন প্লেয়ারদেরকে কিভাবে আমরা আটকাবো আর কি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ আজকে। তো নিশ্চয়ই আপনি র্যাঙ্কিং এর কথা বলছিলেন, র্যাঙ্কিং এবং তাদের যে প্লেইং স্টাইল সবকিছুই আমাদের চেয়ে অনেক বেশি আলাদা। তারা অনেক বেশি ফাস্ট ফুটবল খেলে, এবং বাংলাদেশ তো আসলে আমরা দেখতেই পাই যে হামজা, সমিত সোমরা এসে হয়তো ম্যাচের পেসটাকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। এছাড়া আগে তো এত বেশি হয়তো ফাস্ট ছিল না বাংলাদেশের ফুটবল। এইখানে কি সামহাও ভিয়েতনামের কোচ ভার্সেস বাংলাদেশের কোচ, এইটাও যদি বলি, কারণ আমরা তো দেখি ফুটবলে আসলে প্ল্যানিংটাই হয় বা লড়াইটাই হয় দুই মাস্টার মাইন্ডের মধ্যে। সেই জায়গায় কাকে এগিয়ে রাখবেন বা কাকে খেয়ে রাখবেন সেটা হয়তো জানি, বা বাংলাদেশ আসলে কতটা পিছিয়ে বা কাবরেরার প্ল্যানিং কেমন হওয়া উচিত? দেখেন, এশিয়ান কাপ কোয়ালিফাই যখন স্টার্ট হয় তখন আমরা ধরে নিয়েছিলাম যে এই গ্রুপ থেকে হয়তো আমরা একদম টপের দিকে থাকবো। সিঙ্গাপুর, হংকং এদের সাথে আমরাও হয়তো ৮-৯ পয়েন্ট নিয়ে এখন রেসে থাকার কথা ছিল। যদি আপনি দেখেন আমরা যে অ্যাওয়ে ম্যাচগুলি খেলেছি সেখান থেকে কিন্তু আমরা পয়েন্ট নিয়ে এসেছি। আমরা ইন্ডিয়ার সাথে ড্র করেছি, এবং হংকংয়ের যে ম্যাচটা খেলেছি সেখানে আমরা পয়েন্টস পেয়েছি। বাট আমরা কিন্তু ম্যাচগুলি লস করেছি হোমে। আমরা সিঙ্গাপুর এবং হংকংয়ের সাথে কিন্তু আমাদের হোম ম্যাচ কিন্তু লস করেছি, এবং ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতেছি। আপনি যেটা বলছেন যে গেম প্ল্যানের একটা বড় অংশ কিন্তু দুই কোচেরই কিন্তু আসলে তাদের কি প্লেয়ারদের উপরে মেনটেন করে কিন্তু হবে। এবং আপনি যদি দেখেন আমাদের কিন্তু দলে কিছু ইনজুরি কার্ড জনিত কারণে কিন্তু আমাদের দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার আপনি জানেন খেলতে পারবে না, তপু বর্মন এবং রাকিব হোসেন। হ্যাঁ, ভেরি ভাইটাল পজিশন, স্পেশালি সেন্টার ব্যাগে আসলে আপনি কাকে ইউজ করবেন এটা কিন্তু কোচের জন্য বড়
একটা মাথা ব্যথার কারণ তপু বর্মন যেহেতু নাই, ওই সেন্টার ব্যাকে হয়তো তারেক কাজীর সাথে শাকিল আহাদ তপু আছে বা বিশ্বনাথ ঘোষ আবার দলে ইনক্লুড হয়েছে। সো কাকে সেন্টার ব্যাক হিসেবে খেলাবে সেটা কিন্তু একটা বড় কনসার্নের জায়গা, বিকজ আপনি ডিফেন্সিভ জায়গাটা যদি আপনি ঠিকঠাক না রাখতে পারেন তখন কিন্তু আপনি যেন অপোনেন্ট হাই প্রেসিং করবে, কাউন্টার প্রেস করবে, তারা কিন্তু অ্যাটাক করার চেষ্টা করবে। তো সেইটা হ্যান্ডেল করার জন্য আসলে সেন্টার ব্যাকে কাকে ইউজ করবে এবং হামজার স্টার্টিং 11-এ খেলবে কিনা, কারণ তার একটা ভ্রমণ ক্লান্তি রয়েছে, সবকিছু মিলিয়ে সে রেস্ট নিবে কিনা বা স্টার্ট করবে কিনা, স্টার্ট করলেও তার পজিশন কোনটা হবে, সব তার সাথের প্লেয়ার কারা হবে, সবকিছু মিলিয়ে কিন্তু কোচের একটা বড় এখানে আজকে। আপনি হামজার পজিশন যেহেতু বললেনই, তার পজিশন নিয়ে আসলে জানতেই চাই। তিনি আসলে তার পজিশনে খেলার সুযোগ পান না বাংলাদেশে, কখনো তাকে দেখে একদম ব্যাকলাইনে তিনি চলে গেছেন, ডিফেন্সের জন্য যেতে হয়, আবার কখনো তাকে গোল করতে এগিয়ে আসতে হয়, মানে সব জায়গায় তাকে আসলে খেলতে হয়। এই ম্যাচে কি মনে হচ্ছে যে হামজাকে আসলে কোন পজিশনে স্টার্ট করানো হতে পারে? এরপরে তো আসলে ফরমেশন সেভাবে আসলে ঠিক থাকেও না ম্যাচের মোমেন্টাম বুঝে, কিন্তু এমনিতে যদি আসলে জানতে চাও যে তার আসলে আসল জায়গাটা কোথায় হওয়া উচিত। দেখেন, হামজা দ্যাটস প্লেয়ার, ভার্সেটাইল প্লেয়ার আমার কাছে মনে হয়। হামজা কিন্তু ম্যাচ রিড করে কিন্তু আসলে সে তার পজিশন চেঞ্জ করে, হ্যাঁ, গেমটা কোন প্যাটার্নে হচ্ছে সেইটারও ডিপেন্ড করে সে কিন্তু তার পজিশন একের পর এক কিন্তু চেঞ্জ করতে থাকে। যখন আমরা হয়তো গোল কনসিড করে ফেলি তখন হি ইজ মোর অ্যাটাকিং প্লেয়ার, হ্যাঁ, আমরা গোল করার জন্য যখন যাই দেখবেন সে বেশি একটু অ্যাটাকিং কাজে চলে যায়। আবার যখন আমরা গোল দিয়ে ফেলি তখন আবার ইটস মোর ডিফেন্সিভ প্লেয়ার, হ্যাঁ, ইটস ডিপেন্ড অন গেমের প্যাটার্নটা কীরকম হচ্ছে, গেমের খেলার উপরে তার কিন্তু সে তার গেমটাকে রিড করে কিন্তু সে তার পজিশন বদল করে। আজকে যেটা হয়েছে যে শুরুতে হয়তো সে হোল্ডিং মিডফিল্ডার হিসাবে সে স্টার্ট করবে, তার যে ন্যাচারাল যে পজিশনটা ডিফেন্সিভ মিডফিল্ডার, বাট হামজার থেকেও বড় ব্যাপার হলো তার সাইডের যে দুজন মিডফিল্ডার থাকবে তারা আসলে হামজাকে কিভাবে প্রোটেক্ট করে, হামজাকে কিভাবে সাপোর্ট দিবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা অনেকগুলি ক্লোজ ম্যাচ দেখেছি যেখানে হামজা যখন অ্যাটাকে গিয়েছে তখন হামজার জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে, বাকি প্লেয়াররা জায়গাগুলি কভার করতে পারেনি, যদি স্পেশালি আমাদের হোমে এশিয়ান কাপ ম্যাচগুলি দেখেন। সো আজকে কিন্তু ম্যাচটা একটু ডিফিকাল্ট হবে এই কারণ ভিয়েতনাম কিন্তু শুরুতেই চাবে তারা যত তাড়াতাড়ি গোল দিয়ে ম্যাচটাকে কন্ট্রোল করতে পারে, কারণ গোল দিলে কিন্তু আপনার জন্য খেলাটা সহজ হয়ে যায়। সুতরাং সেইখানে হামজাকে তো অবশ্যই দুই সেন্টার ব্যাকের সামনে থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম বাকি যে দুইজন প্লেয়ার তার সাথে যে মিডফিল্ডাররা থাকবে, আমি জানি না 4-3-3 ফরমেশনে খেলবে কিনা বা 4-2-3-1 ফরমেশনে খেলবে, কোচ এটা ডিসাইড করবে। বাট আমার কাছে মনে হয় 4-2-3-1 ফরমেশনে খেলে ভালো হবে, বিকজ যদি সলিড দুজন হোল্ডিং মিডফিল্ডার আপনার সামনে রাখেন, হামজার সাথে বড় সোহেল রানা, আইদার জামাল বা যেই স্টার্ট করুক, সমিতি একটু অ্যাডভান্স খেললো, মোরসালিন রয়েছে সামনের দিকে, তার আবার মিডফিল্ড প্যাটার্নটাকে যদি ঠিক রাখে তখন আপনার ডিফেন্সে যে তপু বর্মন নাই সেইটা হয়তো সেই অভাবটা আপনি রিকভার করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু ডিফিকাল্ট হবে যদি মিডফিল্ড থেকে আপনি ব্লকটা প্রপার তৈরি না করতে পারেন। সুতরাং আমি বলবো যে কোচের এখানে আজকে একটা বড়, আপনি যেটা শুরুতে বলেছেন যে কোচের এখানে একটা প্ল্যানিং এর বড় একটা দায়িত্ব বা তারই আসলে মাস্টার প্ল্যানটা দেখতে হবে। যদিও তার আসলে স্টার্টিং 11 দেখে এ পর্যন্ত বোধহয় প্রত্যেকটা ম্যাচেই সবাই হতাশ হয়েছে যে এখানে স্টার্ট করলো, সে কেন বেঞ্চে বসে আছে। জামাল ভাইকে স্টার্ট করবে আজকে? দেখেন, জামাল ইজ মোর এক্সপিরিয়েন্স প্লেয়ার। এখন ব্যাপারটা হয়েছে জামালের ইজ ডিপেন্ড অন কোচের প্ল্যানিং এ জামাল আছে কিনা, মানে আপনার কি মনে হয় থাকা উচিত কিনা? যেহেতু খুব হাই ইন্টেন্সিটি ম্যাচ হবে, ম্যাচটা খুব টাইট ম্যাচ হবে, তো সেখানে জামাল থাকলে আমার কাছে মনে হয় কন্ট্রোলের ব্যাপারটা জামাল, হামজা, সমিত সোম তিনজন স্টার্ট করলে একটা অন্যরকম মোমেন্টাম পাওয়া যায় এবং জামাল হি নো হাউ টু কন্ট্রোল দ্য গেম, মানে খেলার সিচুয়েশন বুঝে কিন্তু সে কন্ট্রোল করার চেষ্টা করে। বাট আবার আরেকটা দিকটা হলো যে একটু হাই টাইট ম্যাচ হলে জামাল আবার, যেহেতু জামাল অনেক এক্সপিরিয়েন্স, একটু বয়স হয়ে গেছে, তখন আবার আপনি ওখানে যদি ইয়ং লাইক হৃদয় বা বড় সোলেনা যারা খুব বেশি মোবিলিটি করতে পারে, প্রচুর এনার্জি যাদের আছে, ওই লেভেলের একজন প্লেয়ার দিলেও ভালো। যেমন এখানে আমি এক্সপেক্ট করেছিলাম ছোট সোহেল রানা বসুন্ধরা, বাট ও ইনজুরিতে পড়ে গিয়েছে, ও খেলতে পারবে না। হামজার সাথে যদি একজন সলিড টাইট এবং হোল্ডিং মিডফিল্ড হিসেবে কেউ খেলতে পারতো তাহলে ভালো হতো। বাট জামাল খেললে যেটা হবে, জামাল হামজা ওদের কম্বিনেশন, তাদের কেমিস্ট্রি আমরা বরাবরই দেখেছি যে ম্যাচের মধ্যে বেশ ভালো কাজ এবং প্রতিপক্ষের উপর বেশ ভালো একটা চাপেও ফেলা যায়। আমরা আসলে এক্সপেক্ট করতে পারি যেহেতু লাস্ট ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে, তার আগে যেন আজকের ম্যাচটা খুবই দারুণ হয়, মানে যদি বলি ড্রাই রানটা যেন বাংলাদেশ ভালোভাবে সেরে ফেলে, সেটা আসলে আমরা এক্সপেক্ট করবো। দুর্দান্ত একটা ম্যাচ হবে, সেই ম্যাচ নিয়েও নিশ্চয়ই আমরা আলোচনা করবো। আজকে রাতে একটা বিগ ম্যাচ আছে, ব্রাজিল ফ্রান্স, মানে দুই পরাশক্তি বলতে পারি লাতিন আমেরিকার এবং ইউরোপের। কি মনে হচ্ছে লড়াইটা কেমন হবে? যদিও যদি সাম্প্রতিক পারফরমেন্সের কথা বলি তাহলে হয়তো ব্রাজিল এখন রেস থেকে অনেকটাই দূরে। দেখেন, এটা তো এই ম্যাচগুলি এখন কিন্তু পুরোটাই ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন ম্যাচ, হ্যাঁ, বেশি দিন কিন্তু নাই, জুনে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, হ্যাঁ, এখন অলরেডি এপ্রিল শেষ,
হ্যাঁ মার্চ মার্চ শেষ, মাত্র 2 মাস রয়েছে। সবাই কিন্তু এখন প্রিপারেশনের বড় একটা অংশ কিন্তু ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে, এবং এই ফ্রান্সকে চুজ করা বা ফ্রান্স ব্রাজিলকে চুজ করা বিকজ অফ ওয়ার্ল্ড কাপের জন্য। হ্যাঁ, কার স্ট্রেংথ কিরকমের, কার কোথায় প্রবলেম রয়েছে, দলের স্ট্রেংথ বাড়াতে আসলে স্কোয়াডে কোনো নতুন প্লেয়ার সংযুক্ত করা যায় কিনা, সবকিছু মিলে কিন্তু দুই কোচের কিন্তু প্ল্যানিং এর বড় অংশ হলো ওয়ার্ল্ড কাপ। সুতরাং আজকের ম্যাচটা আমার কাছে মনে হয় যে ভালো একটা টাইট ম্যাচ হবে। অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু দেখবেন যে ব্রাজিল স্কোয়াডে কিন্তু কিছু পরিবর্তন, অনেকদিন পরে ক্যাসিমিরোকে নিয়েছে আপনি দেখবেন, হ্যাঁ, আবার নেইমারকে কিন্তু আবার দল থেকে বাদ দিয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ব্রাজিল দলটা কিন্তু অনেকদিন ধরে স্ট্রাগল করছে, তাদের ফিক্সড কোনো 11 নাই, কোচ পরিবর্তন হলো, তারপরও কোচ পরিবর্তন হওয়ার পর কিন্তু দলের খেলায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন ওই ছন্দটা খুঁজে পায়নি। বাট আঞ্চলিকটি যেহেতু আছে, আমার কাছে মনে হয় এখন যেহেতু 2 মাস 2.5 মাস সময় রয়েছে, ও আসলে বেস্ট কম্বিনেশনটা তৈরি করার জন্য কিন্তু ইউরোপের দলকে চুজ করেছে। এমবাপে ভার্সেস ভিনিসিয়াস জুনিয়র, এই লড়াইটা কতটা এনজয়িং হবে? দুইজন একই টিমের প্লেয়ার, রিয়াল মাদ্রিদে খেলে এখন। কার্লো আনচেলত্তি তো রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন, মানে বেশ ভালো চেনেন। হ্যাঁ, রাইট, দুইজন দুই প্যাটার্নের ফুটবল খেলে। এখন যেটা হলো যে, এবং দুইজনই কিন্তু রিয়াল মাদ্রিদকে কিন্তু অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে, এবং এই সিজনে দিয়ে দেখেন দুইজনের পারফরমেন্সই বেশ ভালো। আমার কাছে মনে হয় যে এইখানে ব্যাপারটা হলো যে ফুটবল ইজ এ টিম গেম। অ্যাট দ্য সেম টাইম আপনার স্কোয়াডে কারা রয়েছে, আপনার চতুর্থ প্লেয়ার কারা রয়েছে এবং তারা ফর্মে আছে কিনা, আপনার স্কোয়াডের ডেপথ কেমন, এইগুলির উপর বিবেচনা করে কিন্তু পারফরমেন্স আপনি ডেলিভার করতে পারবেন। তো সেখান থেকে কিছুটা হলো কিলিয়ান এমবাপ্পে এগিয়ে থাকবে, কারণ ফ্রান্সের প্লেয়াররা এই মুহূর্তে যে দেশের লিগেই খেলুক না কেন সবাই বেশ ভালো ফর্মে আছে। ওসমান ডেম্বেলের কথা যদি বলি, রেবিওটার কথা বলি, যারাই খেলছে আর কি। অ্যাট দ্য সেম টাইম ব্রাজিলও যে খারাপ করবে তা না, ব্রাজিলও কিন্তু রাফিনা রয়েছে, ভিনিসিয়াস জুনিয়রের মতো অ্যাটাকিং খেলার অনেক ক্যাপাবিলিটি প্লেয়ার রয়েছে। সুতরাং আমি বলবো ম্যাচটা খুব ভালো একটা ম্যাচ হবে আশা করছি। বাট আপনি যদি আমাকে বলেন স্পেসিফিকভাবে কে এগিয়ে থাকবে, আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। নিশ্চয়ই দেখা যাক, কিন্তু আমরা চাই আসলে দুর্দান্ত ম্যাচ হোক, মানে হাড্ডাহাড্ডি লড়াই হোক, যে ম্যাচ নিয়ে আসলে আলোচনার অনেক কিছু থাকবে। একদম আউটপ্লেড ম্যাচ দেখতে আসলে কারোরই কখনোই ভালো লাগে না। অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, দুই ম্যাচ নিয়ে আলোচনা করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের ফুটবল এবং ব্রাজিল ফ্রান্স ম্যাচ নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ ছিলেন জাহিদ হাসান এমিলি।